স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমাদের সঙ্গে আমার পাশে এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার, এবং এখন আমাদের সঙ্গে স্টুডিওতে পাশাপাশি অনলাইনে যুক্ত আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আমন্ত্রণ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। অনেক ধরনের খবর, যেটা একটু আগে প্রথম আলো শিরোনামে আমাদের চোখ আটকে গেল, যে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করতে চায় ইলেকশন কমিশন। অর্থাৎ স্বাভাবিকভাবে নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো সব স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনে আইনি সুযোগ রাখতে সংশ্লিষ্ট আইনগুলো সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। একই সঙ্গে দ্বৈত নাগরিক এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এমন বিধান যুক্ত করে প্রস্তাবও চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত ভালো হলো না খারাপ হলো? না, প্রথমত এটা তো এখনো সিদ্ধান্ত নয়, এটা প্রস্তাব, এটা একটা প্রস্তাব। তবে এই প্রস্তাবের ভালো মন্দ অনেক কিছুই এখনো বিচার বিশ্লেষণের সুযোগ আছে। আমরা আশা করি যে সরকার সেগুলো বিচার বিশ্লেষণ করবে। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা দেখতে পারি, এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের স্বাভাবিক নিয়মে আমাদের যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন তারা কিন্তু রাজনীতি করতে পারেন না, এবং অবসরের পর একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারেন না। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সেইটা আমি যতদূর জানি যে সেই বাধাটা নেই। ওনারা অ্যাসেম্বল করতে পারেন, সংগঠনের সাথে যুক্ত হতে পারেন, বা রাজনৈতিক দলের পদ পদবিও গ্রহণ করতে পারেন। তো কেউ যদি বিষয়টা এরকম হয়, তাহলে আপনি একদিক থেকে রাজনীতি করার সুযোগ দিবেন, আবার আরেক দিকে তাদেরকে নির্বাচন করতে দিবেন না। এটা আসলে এক ধরনের সাংঘর্ষিক নীতি হয়। তাহলে এই বিষয়ে একটা পরিষ্কার অবস্থানে সরকারকে আসতে হবে। তবে এখানে ইসির যে কনসার্নের জায়গাটা, সেটাও আবার বিবেচনায় নেওয়া উচিত আমি মনে করি। কারণ সেই কনসার্নের জায়গাটা হচ্ছে যে আপনার এমপিওভুক্ত শিক্ষকরাই কিন্তু আসলে বিভিন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার এ ধরনের দায়িত্বগুলো পালন করে থাকেন। তো এবং সেটা স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন সব জায়গাতেই। তো যেনারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করেন, তেনারাই যদি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেন বা তার সহকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে পক্ষপাত দুষ্টতার একটা সুযোগ তৈরি হয়। তো এই বিষয়গুলো, এই পুরো বিষয়টাই সমাধানটা কি হতে পারতো তাহলে? এইটার আসলে এমপিওভুক্ত শিক্ষকদেরকে আসলে সরকারি কর্মচারী হিসেবে গণ্য করা হবে কিনা, প্রথমত আগে এই বিষয়টা মীমাংসা হওয়া দরকার। এইটা মীমাংসা হলে তাহলে অন্যান্য সরকারি কর্মচারী যারা আছে তাদের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে সরকারি কর্মচারী আমরা যদি বলি, তাহলে ফ্যাসিলিটি তো ওইদিকে দিতে হবে, তাই না? ফ্যাসিলিটিস তো সরকার তাদেরকে কিছু দেয়, এমন তো না যে একেবারে কোনো ফ্যাসিলিটিস দেয় না। সরকার তো আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, সেটা অন্য আলোচনা, কারণ সেটার জন্য রাষ্ট্রের একটা বাজেটের প্রয়োজন আসবে। এখন আবার এই দাবিটা আসতে পারে যে তাদেরকে যদি সরকারি কর্মচারী হিসেবে গণ্য করা হয়, তাহলে তাদেরকে কেন সরকারি অন্য কর্মকর্তা কর্মচারীদের মতো সব সুযোগ সুবিধা দেওয়া হবে না। সো এগুলো সরকারের আর্থিক সক্ষমতা সরকার বিবেচনা করে দেখবে। পাশাপাশি তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে প্রয়োজনীয় আইনগুলো আছে, এটা আমার মনে হয় যে একাধিক আইন এক্ষেত্রে সংশোধন করার প্রয়োজন হতে পারে। কারণ এইটা আদারওয়াইজ এটা নিয়ে কিন্তু বিতর্কটা থেকে যাবে। এটা আর একটা জিনিস যেটা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও যেই কথাটা বলা হয়েছে, এটাও কিন্তু আপনার খুবই একটা ঝুঁকিপূর্ণ প্রস্তাবনা। আমার ব্যক্তিগত মতামত যদি আপনি বলেন, ঝুঁকিপূর্ণ এই অর্থে যে আপনি দ্বৈত নাগরিকরা পার্লামেন্টে নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ পার্লামেন্ট রাষ্ট্রের নীতি নির্ধারণী একটা জায়গা। সেখানে আপনার রাষ্ট্রের আইন প্রণয়ন করা হয়, রাষ্ট্রের অনেক নীতি নিয়ে আলোচনা হয়। কিন্তু আপনার স্থানীয় সরকার নির্বাচন তো একটা সেবামূলক প্রতিষ্ঠানে
সেবা দেওয়ার জন্য ওনারা আসবেন। এখন একজন যদি দ্বৈত নাগরিকত্ব যারা আছেন তিনি যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে বাংলাদেশে অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা বিদেশে আছেন, যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা কিন্তু তাদের যদি আগ্রহ থাকে তারা কিন্তু আসলে এই সেবা দেওয়ার সুযোগটা তারা পাবেন না। তার মানে যেই লেন্স দিয়ে আমরা জাতীয় নির্বাচনকে দেখছি, সেই লেন্স দিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচন দেখে আমরা যদি দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিই, তাহলে ডিসিশনটা ঝুঁকিপূর্ণ হয়। না, দ্বৈত নাগরিকদেরকে বাদ দেওয়া না, এটা হলো যে আপনার বঞ্চিত করার মতো এক ধরনের, কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু আমি পরিষ্কার বিদেশে আমি একটু মতামত নেওয়ার চেষ্টা করি। এবং মোশাররফ হোসেন, আমন্ত্রণ আপনাকে, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আসলে এখন সবার চোখ এই স্থানীয় সরকার নির্বাচনের দিকে, এবং ইলেকশন কমিশন তারা তাদের দিক থেকে সুপারিশ যা চূড়ান্ত করেছে সেগুলো শেয়ার করছিলেন সাংবাদিকদের। তার ভিতরে দুটোতে আমাদের চোখ আটকালো। তিনি বলেছেন দ্বৈত নাগরিক এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আমরা সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদারের বক্তব্য শুনছিলাম, আপনার অবজারভেশনে জানতে চাই, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি নিজে এই সুপারিশটাকে সমর্থন করেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহালোচক ও দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই। আসলে এই যে প্রসঙ্গটি আজকে আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকরা বা দ্বৈত নাগরিকত্বের অংশ করতে পারবেন কি, জি, এটা এখন তো একটা স্পষ্ট যে সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকরা অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখানে এমপিভুক্তদের এখন কিন্তু যে প্রচলিত যে আইন আছে সেই আইনে পারে, কিন্তু এখানে কিন্তু একটা ন্যায্যতারও ব্যাপারও আছে বলে আমি মনে করি। কারণ আপনি দেখেন তারা কিন্তু এমপিভুক্ত শিক্ষক যারা আছে তারা কিন্তু 100% স্যালারি এখন গভর্নমেন্টের কাছে পান। জি, সুতরাং তারা কিন্তু একটা বেনিফিশিয়ারি আছে। তারপর দেখবেন তারা রিটায়ার্ডের পর এখন একটা ভাতাও কিন্তু তারা পায়, এককালীন একটা টাকা তারা কিন্তু পায়। সুতরাং এই ক্ষেত্রে তাদের একটা অ্যাডভান্টেজ আছে। তাইলে অন্য যারা প্রার্থী হবেন সাধারণ নাগরিক, যেমন আমি ধরেন যদি আমি ক্যান্ডিডেট হই, তাহলে আমার তো কিন্তু এই অ্যাডভান্টেজটা নাই, আমি কিন্তু সরকারের কাছ থেকে কোনো বেনিফিট পাচ্ছি। সুতরাং এই জিনিসটা কিন্তু একটা বিশদ আলোচনার দাবি রাখে, এবং আমি মনে করি এই ব্যাপারগুলি নিয়ে স্টক হোল্ডার অর্থাৎ যারা রাজনৈতিক দলগুলি যারা ইসিতে নিবন্ধনকৃত, এদের একটা ঐক্যমতে আসা কিন্তু প্রয়োজন। নির্বাচন কমিশন যদি এককভাবে সিদ্ধান্ত নেয়, সেটা যদি রাজনৈতিক দলগুলি সমর্থন না করে, তাহলেও কিন্তু এখানে একটি সংকট দেখা দিতে পারে। আরেকটি সংকট কিন্তু এখানে অলরেডি এখন হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলির সাথে আপনি আলোচনা বা কিভাবে করবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো নির্দলীয় হবে, এখানে তো কোনো দলীয় নির্বাচন হবে না। এই প্রশ্নগুলি রেখে কিন্তু আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে এবং এই সিদ্ধান্তগুলি নিতে হবে। তা আমি মনে করি এই প্রস্তাবটা উত্থাপিত হয়েছে, রাজনৈতিক দল, যারা সুশীল সমাজ অথবা যারা এই নির্বাচনের স্টক হোল্ডার, তাদের কি মতামত আছে আমাদের সেই দিকে অপেক্ষা করা উচিত মনে করেন? হ্যাঁ, যদি এখানে বলা হচ্ছিল এই সমস্ত সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাবে ইসি, এবং তারা নিজেরা বলছে যে এটা পুরোটাই সরকারের সিদ্ধান্ত, তার মানে এখানে বোঝা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে হয়তো আলাদা করে ওইভাবে বসা হবে না, হলে হয়তো অন্য কোনো আইডিয়া এখান থেকে বেরিয়ে আসতে পারে। আমি আলাদিন মোহাম্মদ ছোট করে এই বিষয়টা একটু জানতে চাই, যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে, দ্বৈত নাগরিকত্ব যাদের আছেন, তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না, এরকমও একটা সুপারিশ করা হয়েছে। এমপিভুক্ত শিক্ষক প্রসঙ্গটা বাদ দিই, শুধুমাত্র এই ইস্যুতে আপনারা একমত কিনা বা আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি আমার রাজনৈতিক দল পক্ষ থেকে যে ডায়াসপোরা সেল আছে সেই সেলের সম্পাদক হিসেবে কাজ করছি এখন, এবং আমি দেখতে পেয়েছি যে সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে বাংলাদেশিদের মাঝে বাংলাদেশ নিয়ে যে আবেগ, হ্যাঁ, এবং বাংলাদেশ নিয়ে যে উচ্ছ্বাস, এবং তারা বাংলাদেশের উন্নয়নে প্রতিনিয়ত অবদান রাখছেন বলতে আপনি দেখবেন যে যিনি যে গ্রামের অধিবাসী, ওই গ্রামে তার জন্ম ছিল, হয়তোবা তিনি সেখান থেকে আপনার বিদেশে চলে গিয়েছেন, থিতু হয়েছেন, সেখানকার ওই গ্রামের যে যারা আপনার পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়নে কিন্তু প্রবাসীদের, বিশেষ করে আপনার দ্বৈত নাগরিক হওয়ার মতো যাই আপনার নাগরিকরা আছেন বিদেশে, বিশেষ করে যারা মূলত উন্নত বিশ্বের নাগরিক, তারা কিন্তু অনেক ভূমিকা পালন করেন। বাংলাদেশের কিছু কিছু এলাকায় আপনি যদি মাদারীপুর বলেন, ফরিদপুর বলেন, ও পাশে সিলেট বলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জ বলেন, এখানে কিন্তু একটা ক্লাস্টার জনগণ কিন্তু এরা একই সাথে বাংলাদেশ এবং বিদেশে দুইটাকে নিজের বাড়ি মনে করে এবং দুইটাকেই সমান আপন মনে করে। সেক্ষেত্রে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের যেই মানে এসেন্স, বর্তমানে বাংলাদেশের রাজনীতি এমন হয়ে গিয়েছে
যে আপনার যারা সংসদ সদস্য তারা স্থানীয় সরকারের মতো ভূমিকা পালন করে, আবার স্থানীয় সরকারের যারা সদস্য আছে তারাও আসলে সংসদ সদস্যদের মতোই আচার আচরণ করে। কিন্তু স্থানীয় সরকার তো মূলত সেবামূলক আপনার ব্যবস্থা, সেই সেবামূলক ব্যবস্থা যদি সত্যিকার অর্থে একটা স্বাধীন স্বতন্ত্র স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সরকার সমন্বয় করে কাজ করতে চায়, আমার মনে হয় মানে সামগ্রিক বিবেচনা এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যে আছে ডায়াসপোরা কমিউনিটি, তাদেরকে যদি আমরা মূলধারায় ইনভলভ করতে চাই তাহলে আমাদেরকে অন্তত স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিকদেরকে এক্সক্লুড করা বিধান থেকে বের হয়ে আসা উচিত। কারণ হলো যে এটা শুধুমাত্র আজকের দিনের ব্যাপার না, এটা আমাদের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন না। প্রশ্নটা হলো যে আমার দেশের কোন নাগরিক একই সাথে সে যদি আপনার আরেকটি বেটার একটা দেশের নাগরিক, বেটার বলতে ইকোনমিক্যালি সমৃদ্ধ দেশের নাগরিক হতে পারে, সেই মানুষটাকে কিন্তু আমি এক্সক্লুড করার মাধ্যমে কিন্তু আমার সক্ষমতা আমার তার মানে সীমা আমরা কিন্তু যদি আমি ধরে ছোট করে রাখি যে মালয়েশিয়া বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দেশে সেখানকার যে ডায়াসপোরা, সেখানকার যে কমিউনিটি, সেখানে যেই নেতৃত্ব দিচ্ছেন তার যদি বাংলাদেশের নাগরিকত্ব থাকে, তিনি এখানে যদি সেই নির্বাচনে অংশ নেন, সেই এক্সপিরিয়েন্সটা এখানেও শেয়ার করতে পারেন, একটা চেইন তৈরি হয়, তাই তো? জি, আমাদের কাছে মনে হয় শুধু মূলত দ্বৈত নাগরিক সেই দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি জানেন বাংলাদেশ কিন্তু রেসিপ্রোসিটি মানে দ্বৈত নাগরিকত্ব দেয়। যেমন মালয়েশিয়ায় কিন্তু যে মালয়েশিয়ার নাগরিক হয় সে একই সাথে বাংলাদেশের নাগরিক হতে পারে না, বাংলাদেশের নাগরিকত্ব আপনার ত্যাগ করে মালয়েশিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে হয়। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও অনুরূপ অবস্থা। ইভেন আমরা যদি পূর্ব এশিয়া বলি, এশিয়ার বেশিরভাগ দেশেরই একই অবস্থা। মূলত দ্বৈত নাগরিকত্ব আমরা দেখি আপনার ইউরোপ এবং আপনার নর্থ আমেরিকায়। তখন ইউরোপ এবং নর্থ আমেরিকা চিন্তা করলে আমাদের অর্থনীতির লাইফ লাইন কিন্তু আপনার ইউরোপ এবং নর্থ আমেরিকায় আমরা এক্সপোর্ট প্রোডাক্টস বলি। বুঝতে পারছি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমি বিরতিতে যাওয়ার আগে একটা বিষয় একটু স্পষ্ট হয়ে নেওয়ার চেষ্টা করি। এবার মোশাররফ হোসেন, আমরা শিরোনাম করছিলাম প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে। তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে মন্ত্রিসভায় রদবদলের একটা আভাস তিনি দিয়েছেন, কারো কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। এটা প্রধানমন্ত্রী অনেক আগেই বলেছেন যে এখানে কাজ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, এবং ওই 180 দিনের একটা মনিটরিং প্রসেস তো থাকবেই। আপনি কি একটু বলতে পারেন কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আসলে মানে কোনো রকম আভাস পাওয়া যাচ্ছে কিনা যে পরিবর্তনটাই হবে, যদিও এটা অনেক আগে হয়ে যায় তারপরও? আমি আসলে যে কথা বলতে চাই, দেখেন বাংলাদেশের একত্রিত কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রী এখতিয়ার কাকে উনি মন্ত্রিসভায় নেবেন, কাকে নেবেন, কারণ এটা তার সম্পূর্ণ তার নিজস্ব এখতিয়ার ব্যাপার। হ্যাঁ, তবে এখানে একটা যখন সংসদীয় গণতন্ত্র যেটা সংসদের কাছে জনগণের কাছে কিন্তু মাননীয় সংসদ সদস্যরা দায়বদ্ধ, বিশেষ করে মন্ত্রীরা তো আরো বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে আমি 6 মাসের একটা ট্রায়াল মন্ত্রিসভা করেছি। যারা সক্ষমতার পরিচয় দেবে তারা থাকবে, যারা পারবে না তারা থাকবে, এটাই তো স্বাভাবিক। এখন দেখা যাক যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনে কি সিদ্ধান্তটা গ্রহণ করে এই ব্যাপার। আর আমি একটু আলাউদ্দিন মাহমুদের সাথে একটা জিনিস আমি একটু যোগ করতে চাই, সেক্ষেত্রে হলো দেখবেন লোকাল গভর্নমেন্টে আমাদের যারা প্রতিনিধি এরা কিন্তু একটা সার্বক্ষণিক সবসময় একটা কাজের মধ্যে থাকতে হয়, জনগণের সাথে অ্যাটাচড থাকতে হয়। তো এখানে যদি আপনার যৌথ নাগরিকত্ব যাদের আছে তাদেরকে যদি এখানে দেন, তাহলে সার্বক্ষণিক যে একটা সেবা জনগণ পাওয়ার কথা, সেই সেবাটা পাওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দেখা দেবে কিনা, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। চমৎকার। আসলে এই দুটো প্রস্তাবের বিপক্ষে এবং পক্ষে নানামুখী মানে যৌক্তিক কিছু পয়েন্ট আছে। দেখা যাক এটা আসলে মন্ত্রিসভায় গিয়ে বা মন্ত্রণালয়ে গিয়ে কি সিদ্ধান্ত আসে। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ যে প্রশ্নটা আপনার কাছে করে গিয়েছিলাম একটু উত্তরটা দিলে ভালো হয়। প্রথমত এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম বলছিলেন এই আয়োজনে যে জুলাইয়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি। তিনি বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে দেশে এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে ফিরেছেন, বিএনপি দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে আর আমরা পেয়েছিলাম ক্ষমতাহীন দায়িত্ব। কিন্তু কেন আসলে এনসিপি নিজেদেরকে এক্ষেত্রে অবাঞ্ছিত মনে করছেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা হয়েছিলেন তরুণদের মধ্য থেকে, তারাই পরবর্তীতে এই এনসিপি তৈরি এবং এনসিপির সঙ্গে যুক্ত থাকা, একটা তরুণ নেতৃত্ব তৈরি করা, সাধারণ মানুষের ভোটও পেয়েছে এনসিপি, সেখান থেকে প্রতিনিধিরা পার্লামেন্টেও গিয়েছে, তরুণদের দল, তারাও তো কিছু না কিছু পেয়েছে, কিন্তু কেন মনে হচ্ছে যে তারা অবাঞ্ছিত? জি হ্যাঁ, প্রথমত আপনি যেটা বলছেন যে তরুণরা কেন বঞ্চিত বোধ করছে, তবে এনসিপি কেন বঞ্চিত বোধ করছে, ব্যাপারটা তো এমন না। এখানে ধরেন বিএনপি কি পেয়েছে সেই কথা যদি আমরা তুলনা করি, তার মানে এমন না যে বিএনপির এগেইনস্টে এনসিপি দাঁড়িয়ে আছে, বিএনপি কিছু পেয়েছে বলে এনসিপি পায় নাই।
পুরো মূল পুরো জায়গাটা হলো বক্তব্যের মধ্যে কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে- মানে আলাউদ্দিন মোহাম্মদ আমি যদি আপনাকে পুরোটা শোনাতে পারি, অনেক দীর্ঘ এবং পুরোটার মধ্যে এই আক্ষেপটা ছিল কিন্তু, এবং এখানে বলা হচ্ছিল আমাদের কোনো মানে দায়িত্ব, আমরা ক্ষমতাহীন দায়িত্ব আমি পেয়েছি আপনাকে ইত্যাদি একটা ইত্যাদি। বিষয় জি, বলি, এখানে মূলত আপনারা যেভাবে এটাকে ফ্রেম করছেন, জি, আমি এবং আমার নেতা আমরা এইভাবে এটাকে ফ্রেম করি না। আচ্ছা, আমরা যে সিচুয়েশনটাকে দেখি সেটা হলো জুলাই, আমরা যদি বলে জুলাইয়ের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কে, বিএনপি, এটা তো একটা ফ্যাক্ট। এখন আচ্ছা। আমরা কিন্তু এটা বলছি না যে আমরা আন্দোলন করেছি বিএনপি বেনিফিশিয়ারি, এটা বলছি না। বিষয়টা হলো যে জুলাই আসাতে বাংলাদেশের আপামর মানুষ যে যার জায়গা থেকে আপনার তারা উপকৃত হয়েছে। যারা ফেসিবাদের সাথে যুক্ত ছিল, লুটতরাজের সাথে যুক্ত ছিল, তাদের বাইরে সব মানুষ উপকৃত হয়েছে। জি। এনসিপি উপকৃত হয়েছে, জামাত উপকৃত হয়েছে, বিএনপি হয়েছে। জি। কিন্তু বিএনপি এখন আপনার কর্তা সত্তার জায়গায়, এক রাষ্ট্রের কর্তৃত্ব এখন বিএনপির হাতে। একটা জি। ভোটের মাধ্যমে বিএনপি কর্তৃত্ব নেওয়ার পর জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যেই কারণে জুলাই ঘটেছে, যেই কারণে বাংলাদেশের মানুষ রাস্তা নেমে এসেছিল, বিএনপি সেই আকাঙ্ক্ষার ধার ধারছে না। বিএনপি রাষ্ট্র কাঠামোর সংস্কারের জায়গাটাকে এড়িয়ে গিয়ে একদম টুটি ফাটা সংস্কারের দিকে, একেবারে কিছু আপনার ওই যে ফেস পাউডার ডেভেলপমেন্ট মতো কসমেটিক সংস্কারের দিকে ঝুঁকছে। এই জায়গাটা তো আমাদের একটা আক্ষেপ আছে। এই আক্ষেপটা কখনো এইভাবে দেখা যাবে না যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বনাম বিএনপি সরকার, আমরা কখনো এইভাবে দেখি না। অন্তর্বর্তীকালীন সরকার ছিল অন্তর্বর্তী, দুইটা সরকারের মাঝামাঝি একটা জায়গা। জি। এটাকে সরকারও বলা যায় না, এটা মূলত পুরোটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের আমরা আজকে যেভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, এই মূল্যায়নের প্যারামিটার গভর্নমেন্টের না। অন্তর্বর্তী সরকারের মূল্যায়নের জায়গা ছিল তিনটা: বিচার শুরু হয়েছে কিনা, সংস্কারের আপনার রূপরেখা তৈরি হয়েছে কিনা, একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা। আমি যদি তিনটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে মার্ক দেই, আমি দেখবো যে তিনটাতেই সে শুধু পাস মার্ক, লেটার মার্ক পেয়েছে। এখন এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা কে ছিল, এই উপদেষ্টার সাথে বর্তমান যে মন্ত্রী অথবা বর্তমান যে ক্ষমতা, এইটাকে কিন্তু মিলিয়ে দেখলে হবে না ধরেন। কারণ একটা এন্ট্রি পয়েন্টটা বুঝতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সময় দেশে সরকার ছিল না, সেটেলমেন্ট শুরু হয়েছে, পুলিশ ছিল না, আরো আপনি অনেক কিছু বলতে পারবো। কিন্তু বিএনপির বর্তমান যে আক্ষেপের জায়গাটা, যেটা আপনার বিএনপির মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে যে জুলাই নিয়ে ব্যবসা। আরে জুলাইয়ের যে আকাঙ্ক্ষার জায়গাটা যদি কেউ বলে, রাজপথের কোনো জুলাই যোদ্ধা বলে, জুলাই যারা আপনার যেই নারী পানি এগিয়ে দিয়েছিল, সেও যদি বলে যে আমি যে বাংলাদেশ চেয়েছিলাম সেটা পাচ্ছি না, এটা তো ব্যবসা হলো না। আপনি যারা রাজনীতি করছে আজকে, হ্যাঁ আপনারা বলছেন যে কয়েকজন আপনার যারা শীর্ষ নেতৃত্ব, তাদের হাতে সেই সময় ক্ষমতা ছিল, তাদের অনেকে আপনারা বলছেন বিভিন্নভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কিংবা তাদেরকে বিভিন্নভাবে আপনার তকমা দিয়েছেন। বাট মূল জায়গাটা হলো, যদি তারা তাদের দায়িত্ব অবহেলা করে, তাদেরকে তো বিচারের আওতায় আনা যায়। তারা যদি কেউ অবৈধ সম্পদের মালিক হয়, সেটাও আপনারা ইনভেস্টিগেট করা যায়, বিচারের আওতায় আনা যায়। কিন্তু সেটা না করে যখন তাদের লেজিটিমেসি নিয়ে এবং তাদের পুরো রাজনৈতিকতা নিয়ে প্রশ্নটা তোলা হয়, এটা কিন্তু আদতে জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন যে না করার যে দায়, এই দায়টা এড়ানো কিন্তু। কারণ এটাকে বোঝানো যে জুলাইটা মনে হচ্ছে যে এনসিপির জুলাই, ব্যাপারটা তো জনতার বুঝতে জুলাই। পারছি। তার মানে আপনি NCP কে গালি দিলে আপনাদের তো মূল জুলাই দায় বক্তব্য হয়ে যায় হচ্ছে, না। আপনাদের মূল বক্তব্য, ইসলামের কথা ওই বক্তব্যটাই এসেছে। বুঝতে পারছি। হ্যাঁ, আপনি কিছু জানতে চাইবেন? শুনতে পাইনি কি বলছেন? না, আমি হ্যাঁ, মোশাররফ ভাইয়ের আমি কাছ তাহলে থেকে- একটু এম এ মোশাররফ হোসেন আপনার একটা মতামত নেই। মানে প্রথম কথা হচ্ছে, এটা আসলে সাদা চোখে অনেকেই হয়তো বলবেন যে বিএনপি জুলাইয়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, এবং এই জিনিসটার ব্যাখ্যা আসলে বিএনপির দিক থেকে কিভাবে আসবে, যে বিএনপি আদৌ কি সবচেয়ে বেশি সুবিধা পেল, নাকি অন্য কোনো রাজনৈতিক দলও সেই সুবিধাটা, মানে এটা আসলে পরিমাপটা কে করবে, কিভাবে হয় এটা আসলে সর্বোচ্চ সুবিধাটা আসলে কে পেয়েছে? দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিএনপি কি আদৌ মনে করে সংবিধান সংস্কার সংক্রান্ত আদেশ অবৈধ? যদি সেটা মনে করে, তাহলে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে আদেশ দেওয়ার ক্ষেত্রে, নির্বাচন কমিশন যে শপথ পড়েছেন সেটাও তো অবৈধ হওয়ার কথা, যে প্রশ্নটা আসলে নাহিদ ইসলাম রেখেছিলেন। জি না, এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি ছিল, অথবা 16 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলেন, এইটার লক্ষ্যটা কি ছিল, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ। আপনি দেখবেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করেছে। জি বরং তারপর যে যাত্রাটা আমরা শুরু করেছি, সেই যাত্রাটায় জনগণের অধিকারকে আমরা সমুন্নত রাখতে পারছি কিনা, এই যে বড় ব্যাপার। যেমন বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর কোনো ভোট দিতে পারে, এখন দেখেন যে জনগণের হাতে ভোটের সে অধিকারটা ফিরে গেছে। যার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আপনার নিচে মনে থাকার কথা, আমি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই।
আজকে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ক্ষমতাটা কিন্তু জনগণের কাছে ফিরে গেছে, যার কারণে তাদের ভোটের মাধ্যমে একটা সার্বভৌম জাতীয় সংসদ গঠন করা হয়েছে এবং সেই সংসদের মাধ্যমে আজকে একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এখন দেখতে হবে সেই সরকার জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে কিনা। এখানে কোন দল বেনিফিট হলো, কোন দল বেনিফিট হয় নাই, সেটা বলার এখানে সুযোগ আছে বলে আমি মনে করি না। আর আপনি যদি সেই প্রশ্ন তুলতে যান, তাইলে আমার তো মনে হয় জনরায়কে আপনি অবজ্ঞা করছেন। কারণ বাংলাদেশের আমরা চেয়েছিলাম জনগণের ক্ষমতায়ন, সেই জনগণ তাদের মতামতের ভিত্তিতে ভোট দিয়ে একটি দলকে নির্বাচিত করেছে। সুতরাং এখানে কে লাভবান হয়েছে কে লাভবান হয়নি এটা, বরং আমরা মনে করি জনগণ লাভবান হয়েছে, জনগণের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন আজকে হচ্ছে। আজকে আমি এখানে আলাউদ্দিন মোহাম্মদ আছে, তারা আমাদের বিরুদ্ধে কিন্তু মানে এই সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়, তারা প্রসেশন করে, তারা সংসদে বক্তব্য তুলে ধরে। উনি একটু বলুক দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে তো কেউ কথা বললে তার বিরুদ্ধে মামলা দেওয়া হতো, তার বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হতো, তাকে গুম করা হতো, তাকে হত্যা করা হতো, তার উপর নির্যাতন করা হতো। এই 5 মাসের একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর একটা মিথ্যা মামলা হয়েছে, একটা গায়েবী মামলা হয়েছে, কাউকে কি গুম করা হয়েছে, কারো বিরুদ্ধে নির্যাতন করা হয়েছে? মাননীয় সংসদ সদস্য, আপনি যেই আলাপেই এখন করেন না কেন, দিন শেষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি আটকে আছে 2টা শব্দের মধ্যে, সংশোধন এবং সংস্কার। এই মীমাংসা আসলে কিভাবে করবেন? মানে এই মীমাংসা না হলে তো মানে টেবিলেই কেউ বসছে না, কমিটি তৈরি হলো, সে কমিটিতে বিরোধী দলে কেউ থাকবে না। না, এখন আপনাকে দেখতে হবে, আপনি এখানে আলাউদ্দিন মোহাম্মদ অথবা আবুল কালাম আজাদ সাহেব আছে, যে আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনা গভর্নমেন্টের পর আমরা যে কথাটি বারবার বলেছিলাম, এখানে একটা সুযোগ ছিল কিন্তু একটা জাতীয় গভর্নমেন্ট করা, একটা বিপ্লবী সরকার করা, সেটা কিন্তু কোনো কারণে হয় নাই। তাইলে দেশটা চলেছে কিভাবে? কনস্টিটিউশনের ধারাবাহিকতায় কিন্তু চলছে। কনস্টিটিউশনে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের বিধান ছিল না, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কিন্তু এইটার একটা সলিউশন কিন্তু আমাদের সংবিধানে আছে। কারণ আমাদের এই যে সংবিধানের গার্ডিয়ান হলো আমাদের সুপ্রিম কোর্ট। সেই যখন একটা রাষ্ট্রের শূন্যতা তৈরি হয়েছে, যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, মাননীয় রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে, তাহলে একটা বিরাট বেকুয়াম এখানে তৈরি হয়েছে। তখন কি 106 এর আর্টিকেল অনুসারে আপনি মহামান্য আদালতে গিয়েছেন, আদালত আপনাকে একটা ভার্ডিক্ট দিয়েছে যেটা ডক্টর আলোকে। সুতরাং আপনাকে তো একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্টের মাধ্যমে আমরা গিয়েছি, আপনি কনস্টিটিউশন যদি মানেন, তাহলে কনস্টিটিউশনের অন্যান্য যে আর্টিকেল গুলি আছে, যে বিধিগুলি আছে, সেগুলি তো আপনাদেরকে মানতে হবে। এখন আমি যদি বলি আমি একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্টের থেকে আমি যদি বলি না আমি এই কনস্টিটিউশন মানি না, তাইলে এটা নিয়ে তো প্রশ্ন দেখা দিতে পারে। এখন আপনি দেখেন যে এখানে এনসিবি, তখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তাদের তো 3 জন গভর্নমেন্টে ছিলেন। কোন গভর্নমেন্টে ছিলেন? সেই কনস্টিটিউশনাল গভর্নমেন্টে। তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছে, শপথ নিয়েছে এবং রাষ্ট্রের যে ধারাবাহিকতা আছে একটা সংবিধানে, সেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। এখন ওনারা বলবে যে আমরা ওই যে একটা সাংবিধানিক পরিষদ করব। আপনি কিভাবে পরিষদ করবেন? রাষ্ট্র কি ফেল হয়েছে? এটা কি ফেইল স্টেট? অথবা রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে? তো হয় নাই। বরং আমরা দেখেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় সেই ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্জাগরণের চেষ্টা করা হয়েছে, আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা চলেছে, দলীয় যে একটি মানে আমরা যখন এই রাজনীতি নিয়ে আলাপটা করতে যাই, তখনই আমরা আসলে সামনে এগুলো চেয়ে পেছনেই বেশি হাঁটতে শুরু করি, মানে ঘুরে ফিরে আমরা ওই অন্তর্বর্তী সরকারের আমলেই চলে আসি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কি বলবেন, মানে এখনই সংবিধান সংশোধন কমিটিকে আপনারা প্রহসন শব্দটা ব্যবহার করছেন এবং এটাও বলছেন এটা যদি পরিবর্তন না ঘটা হয় তাহলে জুলাইয়ের সব শক্তি নিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব, ওলামা কেরাম সহ। মানে বিষয়টা হচ্ছে সংশোধন। আমি একটু শব্দ যোগ করতে পারি প্লিজ? হ্যাঁ, করুন, ছোট করে। আপনি দেখবেন এখানে আলাউদ্দিন মাহমুদ আছে, নিশ্চয়ই উনি অত্যন্ত এই প্রজন্মের মধ্যে অত্যন্ত সচেতন একজন মানুষ। আপনি দেখেন জুলাই সনদে আপনি যদি 84টি দফার মধ্যে দেখেন, সেখানে 1 থেকে 47 স্পষ্ট বলা আছে এই দফাগুলি বাস্তবায়ন হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে আপনি সেই শর্তটাকে আপনি কোথায় রাখবেন? জি, আলাউদ্দিন মোহাম্মদ। না, আমার যেটা মানে এই জায়গায় তো এটা পুরনো তর্ক, এবং এটা দুঃখজনক ভাবে এই পুরনো তর্কের ভিতরে বিএনপি আমাদেরকে ডুবিয়ে রাখতে চায়। একটা বিষয়, আপনার জনগণ রায় দিয়েছে, জনগণ যেই রায় দিয়ে 51% আপনার মানুষের রায়ে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আবার 68% জনগণ সেম ভোটার আপনার হা ভোটের পক্ষে রায় দিয়েছে।
আপনি এখন জনগণের এই হা ভোটের যে এই যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করবেন না? এখন যদি মনে যে ঠিক আছে বাস্তবায়ন বিএনপি করবে না, আচ্ছা বিএনপি যদি ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হতে চায়, আমাদের কাজ কি? আমাদের কাজ, আমরা তো সংসদের অংশ, আমাদের কাজ হলো বিএনপিকে সেই জায়গায় যেতে না দেওয়া, বিএনপিকে সতর্ক করে দেওয়া, বিএনপিকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে সঠিক পথে নিয়ে আসা, এটাই বিরোধী দলের কাজ। এখন যদি যে 68% জনগণ ভোট দিয়েছে এর মধ্যে বিএনপির জনগণ আছে, তারা কি আজকে বঞ্চিত বোধ করছে না? তারা যে গণভোট দিয়েছে তারপর আসেন যে বিএনপি 31 দফা দিয়েছে, 31 দফায় প্রথম দফা ছিল তারা ক্ষমতা এসে সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। এখন তারা সংস্কারের পথে আচ্ছা, হাঁটছেন না। এখানে যদি আপনি তারা বলছেন আগের বক্তব্যের সংশোধন একটা কমিটি ছোট্ট গঠন করবে। রেফারেন্স একটু উল্লেখ করতে পারেন? আমরা সাধারণ মানুষ তারা বিএনপির উপরে ভরসা রেখেছে, কিন্তু বিএনপি গণভোটের রায় পুনর্বাস্তবায়ন না করার কারণে মানুষ আশাহত হচ্ছে। এটা কি আপনারা আপনাদের যে এনসিপির পদযাত্রা, সেই পদযাত্রায় এই ব্যাপারটা কি স্পষ্ট আমি সেই রেফারেন্সে এখনই যাব না। আমি যে জায়গাটা বলবো, জি, বিএনপি যেটা বলে যে আমার তো ম্যানিফেস্টো আছে, তো বিএনপির ম্যানিফেস্টো 31 দফা না, তো 31 দফার প্রথম দফা তো সংবিধান সংস্কার কমিশন। তাহলে আপনি সংবিধান সংস্কার কমিশন করেন, আপনি সংস্কারের পথে হাঁটছেন না। আচ্ছা, এই ব্যাখ্যাটা এবিএম মোশাররফ হোসেন বলতে দিয়েছিলেন, যদি ছোট করে আরেকবার একটু দিয়ে দিতে পারেন আলাউদ্দিন মোহাম্মদ। জি জি, মোশাররফ ভাই, আমি দেব না মোশাররফ ভাই দিবেন? আমি এবিএম মোশাররফের কাছে একটু শুনে আসি যে উনি 31 দফার মধ্যে যেহেতু সংস্কারের কথা উল্লেখ আছে। জি, এই যে প্রথম দফা, 1 নম্বর দফা। এক নম্বর আমি একটু বলি, দেখেন 31 দফা বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে যে বিএনপি যে প্রচার করেছে, ওই কমিটির আমি সেন্ট্রালি সদস্য সচিব ছিলাম। এবং আমরা দেখেন, আমরা প্রত্যেকটা বাংলাদেশে কিন্তু এই কথা বলেছি যে সংবিধান সংস্কার করা হবে। তাহলে কিভাবে একটা সংবিধান সংস্কার কিভাবে করে? অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এছাড়া এর বাইরে আপনি কিভাবে করবেন? সংস্কার আপনি কিভাবে কমিশন করবেন? হ্যাঁ, না না না, আপনার তো রাস্তা তো আছে। এই রাস্তাটা তো আপনি দেখেন, এই রাস্তাটা তো তৈরি আমরা সবাই মিলে করেছি। ঐকমত্য কমিশনের মধ্যে রাস্তাটা তৈরি হয় নাই। ঐকমত্য কমিশনের এখানে আলাউদ্দিন মাহমুদ, আপনি একটু বলেন। আলাউদ্দিন মাহমুদ, আপনাকে আমি বলতেছি, যদি সংশোধনই করতে হতো, যদি সংশোধন করতে হতো তাহলে তো ঐকমত্য কমিশন দরকার ছিল না। আপনার এই যে সংস্কার কমিশন দরকার ছিল। আপনি ঐকমত্য কমিশনের এইটা আমার কাছে আছে, এই দেখেন এখানে কি বলা আছে, আপনি স্পষ্ট বলা আছে। দেখেন আপনি নোটটা কি, এই নোট অফ ডিসেন্টটা কি? অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে, মানে আমি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে না না, পারে। এই সনদ, যেই সনদটা আপনি রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন, হ্যাঁ। এই সনদ তো গত হয়ে গিয়েছে। যখন এই সনদের না না, আমি বলছি এই সনদে যখন সনদ আপনারা স্বাক্ষর করলেন, আমরা স্বাক্ষর করি নাই। আমরা বলছি যে এই সনদে যদি আইনি বৈধতা না থাকে তাহলে আমরা স্বাক্ষর করব না। আইনি বৈধতা দেওয়ার জন্য আবার ঐকমত্য কমিশনের মিটিং বসলো। সেই মিটিং এ আপনাদের দল থেকে প্রতিনিধি গিয়ে বললেন যে আমরা গণভোটে রাজি। এখন গণভোটের মাধ্যমে এই আপনার জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। তো গণভোটে কি করা হলো? গণভোটে মূলত নোট অফ ডিসেন্ট গুলো উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে এখানে মূলত 4টা প্রশ্ন, 4টার ভিতরে মৌলিক ধারাগুলোকে অ্যাড করা হলো। যে মৌলিক এই জায়গায় না, মানে আপনি ডিম আগে মুরগি আগে বললে তো হবে না। আপনি যখন প্রশ্ন ছিল না, তখন সনদ ছিল একটা ডকুমেন্ট, স্রেফ একটা কাগজের ডকুমেন্ট। কিন্তু যখন আদেশ দেওয়া হলো তখন কিন্তু একটা আইনি ভিত্তি পেল। আইনি ভিত্তি পাওয়ার আচ্ছা, আলাউদ্দিন মোহাম্মদ, আমাদের একটা মূল প্রশ্ন ছিল এটা যে 31 দফার মধ্যে বিএনপি নিজেরা সংস্কার লিখেছে, কিন্তু এখন কেন করছেন? আমি শুধুমাত্র এই ব্যাখ্যাটা একটু জেনে আসি ছোট করে। জি, না না, আমরা তো স্পষ্ট বলি, আমরা তো বলেছি সংবিধান সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন। সংস্কার আপনি কিভাবে করবেন? অ্যামেন্ডমেন্ট ছাড়া কিভাবে সম্ভব? এই বর্তমান কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট ছাড়া আপনি কিভাবে সম্ভব বলেন? এখানে আলাউদ্দিন মাহমুদ আমার মনে হয় ওনার একটা তথ্যের মধ্যে একটু আমার মনে হয় একটু সংশোধনী দরকার। সেটা হলো, আপনি দেখবেন এই জুলাই সনদটা আমরা যখন স্বাক্ষর করেছিলাম সকল রাজনৈতিক দল এক্সেপ্ট এনসিপি তখন এটা করেনি। সেখানে কিন্তু স্পষ্ট বলা ছিল যে যেই বিষয়গুলি নোট অফ ডিসেন্ট আছে নির্বাচনের ম্যানিফেস্টোতে সেই রাজনৈতিক দলগুলি সেটা উল্লেখ করবে। যদি জনগণ সেই দলের পক্ষে রায় দেয় তাহলে সেই দল সে বাস্তবায়ন করবে। আর যদি না, এখন আমরা দেখেন, আমরা নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা বলেছি এই আমরা বাস্তবায়ন করব। জনগণ আমাদেরকে 51% রায় দিয়েছে, আমরা কি করব? আপনারা 68% যাবেন না? আপনি তো যখন
আপনি 68% বাদীকে বিএনপি এখনো করতে নাই। না যখন না, আপনি আপনাকে স্বাক্ষর বলি। করেছেন, যখন স্বাক্ষর করেছেন তখন কি আমি বাস্তবায়নের যেটা প্রস্তাব ছিল? আমি তখন না, যেটা একটা বিষয় দেখেন, আলাউদ্দিন মাহমুদ এখানে যখন আপনারা স্বাক্ষর করেছেন, না প্লিজ একটু বলতে দেন, তখন এটা ছিল আপনাদের কমিটমেন্ট। যখন এটা জনগণের কাছে ভোটে চলে গেছে, এটা কিন্তু কমিটমেন্ট না, এটা বাধ্যবাধকতা। এই দুইটা এখানে জায়গায় আমি একটু বলি। করতে হবে তো। এখানে আপনাকে একটু আপনাদের এখানে যোগ করি আমি। আপনার যখন এই জুলাই সনদ স্বাক্ষর হলো, আর যেটা আদেশ দেওয়া হলো, আপনার নোট অফ ডিসেন্ট কে তুলে দিতে বলেছে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে? প্রফেসর রিয়াজকে। আপনি একটা বিষয় দেখেন, আপনি কমিটমেন্ট এবং অর্ডার দুটার মধ্যে তো তফাৎ আছে। অর্ডার কে দেবে? সেখানে দেবে। তখন তো এটা এই অর্ডার ছিল যে আমরা এটা করব, কিন্তু না। আপনাকে তো কিছু জায়গায় যেখানে ঐকমত্য কমিশনের মনে হয়েছে যে এই জায়গায় এখানে গ্যাপ রেখে গেছে, গ্যাপ রয়ে গেছে। না ঐক্যমত্য কমিশনটা কেন মনে হবে? সেটা তো রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। কিন্তু অবশ্যই কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু কোন একক রাজনৈতিক দলের জন্য তো আপনি জনগণের রায় জনগণের কাছে কখন যাওয়া হলো? যখন দেখা গেল যে বিএনপি কোনো সংস্কারই করবে না, তখন কিন্তু জনগণের কাছে যাওয়া হলো। আমরা বুঝতে পারছি এই আলাপটা যেটা আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন, ডিম আগে না মুরগি আগে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আমি নিশ্চয়ই ফিরবো, আবার আপনার কাছে ফিরবো। তখন আপনি বলতে পারতেন জনগণ সংস্কার চায় না। আলাউদ্দিন মোহাম্মদ অনেকগুলো পয়েন্ট আপনি উল্লেখ করেছেন বটে, এবং ধীরে ধীরে আমরা সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আবুল কালাম আজাদ মজুমদার, অন্তর্বর্তী সরকারের সময় আপনি প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব ছিলেন। ঐক্যমত্য কমিশনের পুরো কার্যক্রম নিশ্চয়ই আপনি কাছ থেকে দেখেছেন। সেখানে রাজনৈতিক দলগুলো একসাথে বসেছে, সবার সাথেই একটা সৌহার্দ্যপূর্ণ ব্যাপার ছিল, এবং নোট অফ ডিসেন্ট সহ নানা কিছু হয়েছে। সবার একটাই লক্ষ্য ছিল যে একটা পরিবর্তন হবে, জনগণ যেটা বহু বছর ধরে প্রত্যাশা করছে। এখন যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, সংশোধন আর সংস্কার, এই দুটো শব্দ শুনতে শুনতে জনগণই বোধহয় ক্লান্ত হয়ে যাচ্ছে। সমাধানটা কি দেখেন? না, এখানে তো প্রথমত রাজনৈতিক দলগুলো কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে এখন তাদের নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা করছে, বা কিছু কিছু শব্দ এড়িয়ে যাচ্ছে। যেমন একটা আলোচনা এখানে হচ্ছে আপনার জুলাই সনদ যে রেফারেন্ডামের যে কোশ্চেন, সেটা নিয়ে। তো রেফারেন্ডামে কারো যদি নোট অফ ডিসেন্ট থাকে, সেই নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করতে পারবে না, এরকম কোনো কিছু কিন্তু বলা হয় নাই। দুটো বাদে, আমি যতটুকু আমার একেবারে পুরোপুরি মুখস্থ নেই এই মুহূর্তে, দুটো বাদে দুটো বিষয় বলা হয়েছে। একটা যেমন উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, এটা সহ আরেকটা সম্ভবত বিষয়। এর বাইরে অন্য যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বা জুলাই সনদে যেভাবে আপনার উপস্থাপন করা হয়েছে, সেগুলো আপনার রাজনৈতিক দল তার যার নোট অফ ডিসেন্ট অনুযায়ী আসলে বাস্তবায়ন করবে। সো এখানে তো নোট অফ ডিসেন্ট বাদ দিছে, বা কারো নোট অফ ডিসেন্ট থাকলে সে তার যে নিজের মতের বাইরে গিয়ে অন্য কিছু করার জন্য কোনো কিছু কিন্তু কারো উপর, কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়া হয় নাই। সো এটা আমরা বিশ্বাস করি যে এটা রাজনৈতিক দলগুলো এই বিষয়টা বিবেচনা করবে। আর একটা বিষয় যেমন ধরেন, যদি আপনি শুধু এটুকু বলেন, জনগণ কি চায় সেই বার্তাটা রাজনৈতিক দলগুলো কিভাবে আবিষ্কার করছে? কারণ এনসিপি বলছে জনগণের আশা আকাঙ্ক্ষা সব নস্যাৎ হয়ে যাচ্ছে, কারণ সংস্কারের কথা বলা হচ্ছিল, সেই লাইনে সরকার হাঁটছে না। আবার বিএনপির পক্ষ থেকে বিএনপি একটু হলেও স্বস্তি পাচ্ছে, তারা মনে করছে জনগণ তাদের সাথে আছে, কারণ বড় অঙ্কের ভোট তারা পেয়েছে। আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আসলে সবার আগে ডিটারমাইন করা জরুরি হলো যে আশাটা কি ছিল। সো আমরা জানবো যে আমাদের আশাটা কি ছিল, তাহলে আমরা সেটা, আমার বিশ্বাস যে সেটা রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করবে। কারণ সেটা বাস্তবায়ন না করার মতো ভুল কোনো রাজনৈতিক দলই করবে না, কারণ আবার তো তাদেরকে জনগণের কাছে যেতে হবে। কারণ জনগণ তো এখন তো দেশে কোনো স্বৈরতান্ত্রিক কোনো ব্যবস্থা নাই যে একজন ব্যক্তির ইচ্ছায় বারবার নির্বাচন হবে এবং সরকার গঠিত হবে। এখন একটা দল জনগণ একটা দলকে ম্যান্ডেট দিয়েছে, আগামীতে এই দলকেও যেতে হবে জনগণের কাছে, এমনকি যারা এই মুহূর্তে বিরোধী দল আছেন ওনাদেরকেও যেতে হবে, এবং ওনাদেরকে কিন্তু জনগণ পর্যবেক্ষণ করছেন। এবং যেহেতু ওনারা জনগণ কি চায় সেটার একটা জবাব কিন্তু একটা নির্দিষ্ট বিরতিতে ওনারা সবাই জনগণের কাছ থেকে সেটা পাবেন। সো জনগণের চোখের ভাষা বা জনগণের কথাটা ওনাদেরকে উপলব্ধি করতে হবে। এটা এই মুহূর্তে বাইরে থেকে আমরা যারা
সাংবাদিক আছি কিংবা আমাদের যারা সিভিল সোসাইটি আছে তাদেরকে যে একেবারে জোর করে মনে করিয়ে দিতে হবে বিষয়টা এরকম না। আমার ধারণা রাজনৈতিক দলগুলো জনগণের ভাষা বোঝে এবং সেই অনুযায়ী তারা কাজ করবে। রাজনৈতিক দলগুলো জনগণের ভাষা বোঝে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের ভাষা তো বুঝছে না। সেটা যে বুঝতে হবে এমন কোনো সেটা একটা গণতান্ত্রিক অবস্থায় জরুরিও না। আপনার একজন রাজনৈতিক দল এই যে যেমন আলাউদ্দিন মোহাম্মদ বললেন যে সরকারি দলকে যদি কোনো ভুল করে সেটা বিরোধী দল তাদেরকে ভুলটা দেখিয়ে দেবে, এটাই খুব স্বাভাবিক। সরকারি দলও তাদের সবকিছু তাদের সিদ্ধান্তই সবসময় সঠিক আমরা মনে করি না যে এরকম একটা অবস্থানে না না, কখনো কখনো আমরা জানি বিরোধী দলের ভূমিকাটা হচ্ছে সরকার যদি কখনো ভুল রাস্তায় হাঁটে, জনগণ যে কথা বলতে পারছে না, বিরোধী দল জনগণের কণ্ঠস্বর হয়ে যায়, তখন সরকারকে সেই পথে নিয়ে আসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন বিরোধী দল বা সরকারি দল যে ইস্যু নিয়ে কথা বলছে, জনগণ আসলে কতটা সেই ইস্যুটা বুঝতে পারছে, তারা তাদের আকাঙ্ক্ষা নিয়ে যে কথাগুলো বলছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা কতটা সিরিয়াস, সেটা নিয়ে একটা আলোচনার প্রশ্ন বটে। আমি একটু এম এ মোশাররফ হোসেন মাননীয় সংসদ সদস্য একটা বিষয় একটু স্পষ্ট করবেন, যেহেতু বিরোধী দল এবার সংসদে তাদের ভাষাগুলো তাদের যে দাবিগুলো সেটা নিয়ে ভীষণ রকম সচেতন এবং তারা কথা বলছেও বটে, সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে সরকারি দল যখন কোনো কাজ করবে তারা নানাভাবে সেটার ব্যাখ্যা জনগণকে দিতে হবে, বিরোধী দল সেরকম প্রেশারটা আপনাদেরকে দিচ্ছে। এই বাস্তবতায় যদি সংস্কার যে কমিশনের সংশোধন যে কমিটি তৈরি করা হয়েছে, সংবিধান সংশোধন কমিটি যেটাকে বিরোধী দল প্রহসন বলছে, সেখানে তারা আসবে না জানিয়ে দিয়েছে, বিকল্প আর কোনো অপশন সরকারকে কি রেখেছে যেটাতে সমাধান? এখানে দেখেন আমরা কিন্তু বিরোধী দলের যে কোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। আপনি সংসদটা দেখেন, এর আগে আপনি সংসদ দেখেছেন বাংলাদেশের জনগণের কিন্তু কোনো আগ্রহ নাই, কিন্তু এবার দেখবেন এই দুটি অধিবেশন গিয়েছে সংসদ কি চমৎকার ভাবে তার ফাংশন করেছে। সরকারি দল বিরোধী দল উভয় যে কোনো বিষয়ে আপনি আলোচনা করতে চেয়েছেন, সরকারি দল কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে, এটা নিয়ে কোনো আপত্তি তোলে না। বরং সংসদের আপনি যদি পরিসংখ্যান, আমি দুইটা পরিসংখ্যান দিলে আপনি বুঝতে পারবেন, একটা জুলাই সনদের উপর একটা আলোচনা হয়েছে, 2 ঘন্টা আলোচনা করার কথা ছিল। আজকে বিরোধী দলের সদস্য সংখ্যা হলো 77 জন আর বিএনপির সদস্য সংখ্যা হলো 213 জন। আপনি দেখেন যদি আপনার সময় সংসদ সদস্য সংখ্যায় আপনি যদি চিন্তা করেন, তাহলে জামাতে ইসলামী 2 ঘন্টার মধ্যে বিরোধী দল, সোজা কথা যেটা বিরোধী দল তাদের সময় পাওয়ার কথা 26 মিনিট, কিন্তু আপনার সংসদে দেখবেন এই জুলাই সনদ দিয়ে বিরোধী দল আলোচনা করেছে 1 ঘন্টা 17 মিনিট, আর বিএনপি 213 সিট নিয়ে আলোচনা করেছে মাত্র 1 ঘন্টা 1 মিনিট। তো বিএনপি কতটুকু গণতান্ত্রিক মন মানসিকতার পরিচয় দিচ্ছে তাই কিন্তু এটা বোঝা যায়। আবার আরেকটা দেখবেন, যখন বিদ্যুৎ ক্রাইসিস দেখা দিয়েছিল তখন এটা সংকট নিরসনের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল 10 সদস্য। সেখানে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই প্রস্তাব দিয়েছে যে এখানে কোনো পার্সেন্টেজ হবে না, সমান সমান 5 জন। না এটা ঠিক আছে, আপনি শুধু আমাকে এটা বললে আলাপটা শেষ করতে পারি যে সরকার বিকল্প আর কোনো অপশন হাতে রেখেছে কিনা, যেহেতু সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল আসতে চাচ্ছে না। না এখন বিরোধী দল যদি আপনি যদি বাস্তবতা নিয়ে আপনি একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আপনি যদি আনকনস্টিটিউশন কথা বলেন, সেইটাও তো বিরোধী দলকে বুঝতে হবে বা জনগণকে এই যে একসময় নিশ্চয়ই অনুধাবন করবে। আমি এখানে আলাউদ্দিন মোহাম্মদের একটা কথা জবাব দিই, আমি উনি বারবার বলছে যে গণভোট, তো গণভোটে অবশ্যই গণভোট তো আমরা তো হার কথা বলছি, কিন্তু আপনি দেখবেন সেখানে 4টা প্রশ্ন ছিল, 3টা 1 2 3 একরকম, আর 4-এ কি ছিল যে রাজনৈতিক দলগুলি যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণ তারা ম্যানিফেস্টোতে উল্লেখ করবে যদি তাদের পক্ষে রায়টা সেটা বাস্তবায়ন করবে। এখন আপনি আমরা যদি মনে করি যে আমাদের এই 4 নম্বরকে জনগণ রায় দিয়েছে, তাহলে ওনারা কিভাবে ডিভাইন করবে? আসলে এটা অনেক পুরনো বিষয় যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি। আমরা আসলে আলাপ করতে থাকলে 30 সেকেন্ড একটু বলতে চাই, 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন, আমি শেষ করব। জি, আপনার তো গণভোটের ফ্রেমওয়ার্কের ভিতরে ঢুকেন নাই এবং পুরো গণভোটটাকে অবৈধ করছেন। আমরা তো চাচ্ছি যে আপনার গণভোটটাকে মেনে সংবিধান সংস্কার কমিশন অথবা পরিষদে আসেন, আসার পর সেখানে আপনি আপনার মতো সনদ বাস্তবায়ন করেন। আমরা চেয়েছিলাম যে 1972 সালের সংবিধানের যে একটা কালিমা আছে যে অনির্বাচিত গণপরিষদ সদস্য দ্বারা সংবিধান রচিত হয়েছিল, এবং সেটার যে আপনার স্বৈরতান্ত্রিক এলিমেন্টস গুলো আছে, অন্তত 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তত যেহেতু আপনারা নতুন সংবিধানের দিকে হাঁটবেন না, অন্তত একটা সংস্কারকৃত সংবিধান হোক, যে জিনিসটা ইচ্ছা করলে কেউ আসলে রিভার্স করতে পারবে না। জি, বুঝতে পারছি আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আলাউদ্দিন মোহাম্মদ, আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, এবং নিশ্চয়ই এই যে আলোচনা আজও যথারীতি আমরা ইস্যুতে অমীমাংসিত অবস্থায় যেতে হলো, তারপর প্রত্যাশা থাকবে আপনারা আলোচনায় বসবেন, সমাধান হবে। মানুষ তো পরিবর্তন চায়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক সেটা চাই, এবং সেই দায়িত্ব সরকার বিরোধী দল
সবার উপরেই নিশ্চয়ই সেই প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ আপনার দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং আমরা আজকে কথা বলবো ঠিক এই মুহূর্তে যেটা আন্তর্জাতিক অঙ্গন তো বটে, গোটা বিশ্ব জুড়ে আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তারা আজ যে আন্দোলনে বড় ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদবের মতো নেতাদেরকে আটক করা হয়েছে এবং একই সঙ্গে যন্তর মন্তরের সামনে তারা থাকবে, দাবি থেকে সরবে না, এমন ঘোষণাও সিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবটা নিয়ে কথা বলতে চাই নয়াদিল্লি থেকে সিনিয়র সাংবাদিক সোম বসু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সোম বসু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আপনাকে বলে রাখি, আমার সঙ্গে আমার পাশে এই মুহূর্তে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং আমাদের গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, তার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আজাদ মজুমদার, তিনি আমার সঙ্গে আছেন। তিনিও হয়তো এই ইস্যুতে আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি শুধু আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাই, আপনি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের ছবিটা দেখেছেন 2024 সালে, আপনি নেপালের যে জেনজিদের বিক্ষোভ সেটা দেখেছেন, তারও আগে শ্রীলঙ্কায় যা ঘটেছিল সেটাও নিশ্চয়ই আপনার চোখে আছে। সব কিছুর সাথে কি সিজেপির যা আন্দোলন সেটা কি মেলানো যাচ্ছে? আপনার মনে হচ্ছে কি সেই ওয়েভের মতো একটা ওয়েভ তৈরি হচ্ছে? জি, ঠিক সেই ওয়েভ ক্রিয়েট হচ্ছে না এখানে, কারণ ব্যাপারটা এবং ঘটনাটা এবং যেগুলো যুক্তিগুলো অনেকটাই আলাদা। এখানে একটা পার্টিকুলার বিষয় নিয়ে এবং কিছু ছোট ছোট বিষয় নিয়ে এই আন্দোলনটা কোনো বড় মাস আন্দোলন না যে তারা চায় কোনো গভর্নমেন্ট বদলে যাক বা সেরকম কিছু। এখানে কিছু কিছু বিষয়, কিছু কিছু সিস্টেমের ওপর যে চেঞ্জেস তার ওপর। তো দেখতে গেলে যেরকম এডুকেশন সিস্টেম একটা বড় পার্ট অফ দ্য স্টেট ক্রাফট, সেই এডুকেশন সিস্টেম মের একটা লিকেজ, যার থেকে কিছু সুইসাইডসও হয়েছে, এবং সেই ভিত্তিতে যে ছোট ছোট কিছু চেঞ্জেস আনা দরকার, কিছু বদলানো দরকার, তাতে যদি কোনো একটা মন্ত্রীকে সরানো হয় এবং কিছু যারা সুইসাইড করেছে তাদের ফ্যামিলিদের 1 কোটি টাকা করে দেওয়ার কথা, এবং ছোট ছোট চেঞ্জেস এডুকেশন সিস্টেমে পরীক্ষার ব্যাপারে কি করে লিক হচ্ছে সেই জিনিসগুলোর সাথে এটা লিঙ্কড। এটা এই প্রোটেস্টের সঙ্গে কোনোভাবেই কোনো একটা বড় কোনো গভর্নমেন্টের এগেনস্ট আন্দোলন কিংবা একটা দেশের কোনো একটা টোটাল ইকোনমিক চেঞ্জ ওরকম জিনিসটা দেখা যাচ্ছে না, নাহি ব্যাপারটা সেরকম ঘটছে বলে বোঝা যাচ্ছে। বুঝতে পারছি। সেই হিসেবে সম্ভবত কয়েকটা তথ্য আপনাকে জানিয়ে রেখে আমরা দেখছিলাম এখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিশেষ করে ভারতের প্রমিনেন্ট গণমাধ্যমগুলো ছবির মধ্যে দেখছিলাম, আমরা এনডিটিভি রিপোর্টগুলো দেখছিলাম, কিছুটা জায়গায় আমরা রিপাবলিক টিভি হিন্দি যেটা আছে, ইংরেজি ভার্সন যেটা, সেটাও আমরা দেখছিলাম। তো সেখানে আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করা হয়েছে, প্লেকার্ড উঁচু করা হয়েছে, স্লোগান দেওয়া হচ্ছে। সেই জায়গায় রাহুল গান্ধী ছিলেন, অখিলেশ যাদবও উপস্থিত ছিলেন, এবং সেখানে আসলে এই 12 থেকে 15 হাজার শিক্ষার্থী হঠাৎ করে এটা বেড়ে গেছে, তারা প্রত্যেকেও সমর্থন দিচ্ছে। তাহলে আসলে কি করে এটা শুনুন, ব্যাপারটা ঘটেছে যে সিজেপি 6 জুন থেকে প্রোটেস্ট শুরু করেছে। সেই প্রথম দিন থেকে আমি প্রেজেন্ট ছিলাম ওখানে। তাদের দাবি হচ্ছে যে নিট এক্সামের লিকেজ কি করে হলো এবং লিকেজের পর যা যা ভাবে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর নিয়ে গভর্নমেন্টের সঙ্গে কথা, সরকারের সঙ্গে তারা ডিরেক্ট কথা বলার জন্য। তো বিজেপি সরকারে যারা ছিলেন তারা কেউই প্রয়োজন মনে করেনি এসে তাদের সঙ্গে যোগাযোগ করতে কি কথা বলতে। সঙ্গে জিনিসটা গড়াতে গড়াতে চলে আসে পার্লামেন্ট মার্চ। এই পার্লামেন্ট মার্চ ব্যাপারটা একটা অদ্ভুত জিনিস, কারণ এটা বুঝতে হবে যে ওটা একটা হাই সিকিউর জোন, এটাকে ব্লু এরিয়া, নিউ দিল্লি ডিস্ট্রিক্ট। সেখানে একটা জায়গা বানানো আছে যেখানে প্রোটেস্টের নিয়ম এবং প্রোটেস্ট করতে পারে লোকে, এবং সেটা অ্যালাউড। তার জন্য 10 দিন আগে পারমিশন নিতে হয়। সিজেপি সেখানে 1 দিন আগে পারমিশন চেয়েও পেয়ে গেছিল 6 তারিখের প্রোটেস্টটা, যেটা শুরু হয় এবং সেটা চলতে থাকে। যখন গতকাল পার্লামেন্টের দিকে মার্চিং শুরু করা হয় বলে ওরা ঘোষণা করে, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। তখন সব জায়গাতেই দেখেছেন, আমি নিজে বাংলাদেশ কভার করেছি, সেই সময় আমি দেখেছি যে পুলিশ এক্সেস হয়ে যায়, কারণ দুই দিক থেকেই একটা মারামারি, একটা ঝামেলা, একটা গ্যাঞ্জাম সৃষ্টি করা হয় আর কি। তো সেটা তো হয়েই থাকে একটা স্টেটে ওরকম ভাবে যখন একটা ভাবে পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু পুরোপুরি ভাবে রাহুল গান্ধী এখন বলছেন, এতদিন ছিল ধর্মেন্দ্র প্রধানের যে এডুকেশন মিনিস্টার তার রেজিগনেশন, এখন অ্যাড হচ্ছে যে আমাদের হোম মিনিস্টার, তার জন্য এখন
এগুলো এইভাবে একটু এবার একটু পলিটিক্যাল কালার নিচ্ছে, কারণ দেখতে গেলে যখন এটা শুরু হয়েছিল তখন এটা পুরো অরাজনৈতিক, টোটালি আপলিটিক্যাল ব্যাপার ছিল, এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোনো নেতা কোনো পার্টি কেউই প্রয়োজন মনে করেনি, এবং গুপ্তভাবে তারা এটাও বলেছে আগে এটা দুদিনের ব্যাপার। একটা বিষয় একটু জানা ছিল আপনার কাছে, ককরোচ পার্টি শুরুটা যে ককরোচ শব্দটা প্রয়োগ করেছিলেন বিচারপতি, তার জন্য কি তিনি সরি বলেছিলেন? হ্যাঁ, দুঃখ প্রকাশ করেছিলেন বিচারপতি তার পরে উনি ওটাকে বলেছিলেন যে এটা উনি এক্স্যাক্টলি ওরকম ভাবে কিছু মিন করেননি, ইট ওয়াজ মানে দেখতে গেলে একটা মেটাফরিক্যাল ভাবে সে বোঝানোর চেষ্টা করেছিলেন, এবং তারপর থেকে ওটা যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হিসেবে শুরু হয়, এবং সেটা ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন কিরকম রূপ নিয়ে নিল। আচ্ছা, আর একটা বিষয় একটু ছিল, তিনটা দাবির একটা দাবি ছিল আসলে এই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর একটা আমরা শুনতে পাচ্ছিলাম প্রশ্ন ফাঁসের সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় আনার কথা। সেই ব্যাপারটা পুরোপুরি ঘটছে, সেটা 9 জন থেকে শুরু করে অ্যারেস্ট করতে করতে এখন 21 জন অব্দি বা ওরকম একটা অ্যামাউন্ট হয়েছে, এবং একটা বড় চক্রান্ত যেটা এটা হয়ে এসছে, এবং সেগুলোতে ধরপাকড় চলছে, সেখানে কোনো জায়গায় এখনো ল্যাপস হয়েছে বলে তো নাহি সিজেপি বলছে বা কোনো অপোজিশন পার্টিও এরকম কিছু বলছে। আরেকটা বিষয় হচ্ছে 15, 17, 21 কিংবা 23 এরকম বিভিন্ন সংখ্যা শোনা যাচ্ছে যারা আসলে সুইসাইড করেছিলেন, আত্মহত্যা করেছিলেন, এবং যারা আত্মহত্যা করেছিলেন তাদের প্রত্যেককে 1 কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে। ক্ষতিপূরণের কথা যেটা বলা হচ্ছে সেটা হয়তো সেটা কথা চলছে, দেখা যাক সেটা। দেখুন, যদি আমি একটা সংখ্যা ধরি 20 জন, 20 কোটি একটা ভারত সরকারের কাছে খুব বড় অ্যামাউন্ট তো নয়, কিন্তু এখন এটা নিয়ে বিবেচনা করে দেখা যাক, একটু সময় দিন, কাল পরশু অবধি হয়তো এই জায়গাটাতে একটা কোনো রিল্যাক্সেশন আসবে। সেই সময় কি সিজেপি দিচ্ছে? হ্যাঁ, সেইটুকু সময় দিচ্ছে তারা অবশ্যই বলেছে যে এখনো আমরা জানিয়েছি, কারণ দেখুন গতকাল ওরা কালকে 2 বার দেখা করেছে সিজেপির প্রতিনিধিরা, এবং প্রথমবার তারা খালি হাতে গেছিল, তো তাদেরকে বলা হয় যে আপনাদের ডিমান্ডগুলো নিয়ে ফেরত আসুন, তো তারা আবার বিকেলবেলা 3টে ডিমান্ড নিয়ে ফেরত আসে, প্রিন্ট আউট সেগুলো দেওয়া হয়, এবং এখন গভর্নমেন্ট বিবেচনা করে দেখছে, এবং ইভেন এনডিএ সরকার মানে বিজেপি মানে সরকার বলেছে পার্লামেন্টে জিনিসটাকে নিয়ে ডিবেটের একটা আহ্বান জানিয়েছেন। এখন ডিবেটের কথা বলা হয়েছে, তাতে একটু আগে দেখবেন আধা ঘন্টা আগে রাহুল গান্ধী একটি টুইট করেছে যেখানে বলেছে যে ডিবেটের কথা যখন বলা হয়েছে তখন স্পিকার বলেছে ঠিক আছে আমি মানে ট্রেজারি ব্রাঞ্চ যাকে বলা হয়, মানে যারা মেন মানে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারা বসে তাদের থেকে পারমিশন নিয়ে আমি গেট ব্যাক করব। তো ব্যাপারটা কালকে সকালেই জানা যাবে যে কতখানি ভাবে তারা সকালের জন্য আমরা অপেক্ষা করি। তবে দর্শকদের বলে রাখা প্রয়োজন ডিবেট করার জন্য, হ্যাঁ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদব যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে বোধহয় ছেড়েও দেওয়া হয়েছে। তারা রিলিজড হয়ে গেছে, তারা পৌঁছেও গেছে ফেরত। বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছিল, যেটা আমি আগে আপনাদের আগের প্রোগ্রামে বলেছি যে রাহুল গান্ধীকে নিয়ে যাওয়া হয়েছিল নর্থ দিল্লির ছাত্রশাল স্টেডিয়ামে, আর ওটাকে একটা বড় জেল হিসেবে অনেক সময় প্রোটেস্টারদের এগেইনস্ট ইউজ করা হয়, তারপর ছেড়ে দেওয়া হয়, যথারীতি সেটাই হয়েছে। প্রিয়াঙ্কাকে রেখেছিল মন্দির মার্গ বলে একটি কাছেই পুলিশ স্টেশন আছে, যদিও প্রাইম মিনিস্টার্স হাউস আসে হচ্ছে তুগলক রোড পুলিশ স্টেশনের আন্ডারে, তাও ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আরেকটু দূরে। তো ছাড়া হয়ে গেছে, এখন তারাও ফেরত এসে গেছেন। সম্বসু আছে, এবং এই ইস্যুতে যদি কিছু জানতে চান আপনি। না, আমি আসলে যেটা ওনার কাছ থেকে তো উনি বিস্তারিত বললেনই, ওনার পর্যবেক্ষণ, যেহেতু উনি ভারতে আছেন, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে ভারত যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, এবং ভারতে গণ আন্দোলনের মুখে, বাংলাদেশে যেরকম গণ আন্দোলনের মুখে সরকার পতনের আগেও ইতিহাস আছে, ভারতে কিন্তু সেরকম ইতিহাস নেই। কিন্তু আমরা যদি 1974-75-এর একটা হিস্ট্রি দেখি, সেই সময় কিন্তু আপনার এইরকমই একটা আন্দোলন হয়েছিল, এবং যে আন্দোলনের পরে আপনার এক ধরনের ইমার্জেন্সি এসেছিল, এবং শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী সরকারের নির্বাচনে পরাজয় ঘটেছিল। সরাসরি সরকার পতন না হলেও এই
এই আন্দোলনটা শেষ পর্যন্ত ভারতের যে বর্তমান যে সরকার বিরোধী জনমত সেটাকে কতটা প্রভাবিত করতে পারে, বা এইটা কি আসলে শেষ পর্যন্ত মানে হয়তো বিক্ষোভ সহিংসতার রূপ না নিলেও জনমতকে প্রভাবিত করে বর্তমান বিজেপি যেভাবে আসলে ভোটের বাজারে এককভাবে আধিপত্য বিরাজ করছে, সেটা কি পরবর্তীতে কোনোভাবে এফেক্টেড হতে পারে কিনা, এরকম সম্ভব যদি বলতেন। জি, একটা বড় দেশ, তো এখানে একটা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ ভাবে। আমি যেভাবে ভাবি আমার পাশের বাড়ি হয়তো সেভাবে ভাবে না। এবং আমি একটা এই ইলেকশনস এর ব্যাপারে দেখেছি লোকেদের খুব শর্ট মেমোরি। আজকে যেটা ঘটছে 6 মাস পরে যদি ইলেকশন হয় তাহলে টোটাল স্টোরিটা অন্যরকম হয়ে যাবে। আর আমি সরি একটু ইন্টারাপ্ট করি, আজকে যেটা ঘটছে সেটা যদি আজকে থেমে যায় সেটা এক জিনিস, কিন্তু আজকে যেটা ঘটছে সেটা যদি কন্টিনিউ করে এবং এটা একটা লম্বা সময় ধরে যদি প্রটেস্টটা বা এই ধরনের চলে, অবশ্যই আপনি ঠিক বলছেন, আসলে জনমতকে প্রভাবিত করবে হ্যাঁ কিনা। দেখুন, আমি 2012-তে ফেরত যাব। 2012-তে 16ই ডিসেম্বর একটি মেয়ের, নির্ভয়া যাকে বলা হয়, তার রেপ হয় দিল্লি শহরে, এবং তাতে একটা বড় আপরোর ক্রিয়েট হয়। এবং সিমিলার ভাবে খুব অরাজনৈতিক ভাবে কিছু অপলিটিক্যাল স্টুডেন্টসরা সিমিলারলি এই যেই জায়গা দেখছেন নিউ দিল্লির পুরো পার্লামেন্টের আশেপাশে, সেখানে আমার মনে আছে হবে 19 তারিখের ঘটনা, আমি কভার করছিলাম সেটা, সবাই পৌঁছে যায়, টিয়ার শেলিং হয়, প্রচুর লাঠিচার্জ হয়, একদম সিমিলার ইনসিডেন্ট ঘটে 2012। 2014-তে তারা এটা ফলো আপ হয় হচ্ছে আন্না হাজারে বলে একজন সেই প্রোটেস্টে বসে, ইট ওয়াজ ইন্ডিয়া এগেনস্ট কারাপশন। তো ইন্ডিয়া এগেনস্ট কারাপশন চলে, তাতে সেই সময়কার কংগ্রেস সরকার বদলে যায়, সেটা ছিল ইউপিএ সরকার বদলে যায়। তারপরে 2014-তে যখন বিজেপি সরকার আসে অ্যাজ এনডিএ, হ্যাঁ, তখন নতুন রকমের প্রোটেস্ট শুরু হয়। সে স্টুডেন্টদের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে শুরু হয় সেই প্রোটেস্ট, সেখান থেকে প্রচুর স্টুডেন্টদের এরকম নাম কানাইয়া কুমার, এখনো আরেকজন আছে, অনেককে এরকম আটক করা হয়, জেলে ভরা হয়, এবং প্রচুর প্রোটেস্ট এরকম একটার পর একটা ঘটতে থাকে। তারপর আসে সিএএ এনআরসি, সেখানে সিমিলার ভাবে এরকম টিয়ার শেলিং, এবং নিউ দিল্লি এরিয়ায় না, নিউ দিল্লি এরিয়া সেন্ট্রাল দিল্লিতে পুলিশ লাঠিচার্জ করে, প্রচুর লোককে, উমের খালিদ যেরকম একজন স্টুডেন্ট লিডার ছিল, তা সে আজও জেলে আছে, প্রায় 6 বছর হয়ে গেল মোটামুটি। তো 2019-এ সেই ঘটনা ঘটে, তারপরে এসে যায় কোভিড। প্রচুর এরকম প্রোটেস্ট কিন্তু খুব লং টার্ম ঘটে, কিন্তু যখন আবার ইলেকশনের সময় কাছাকাছি আসে তখন পুরো ব্যাপারটা অন্যরকম ঘটে যায়। তো কারণ বুঝতে তখন পারছি, তার মানে মানুষের এটা এখন মানে অনুমান করতে যাওয়া একটু কষ্টসাধ্য, কারণ ভারত বড় দেশ, ঘটনাবহুল দেশ, আজ যা হয় পরদিন নতুন ঘটনায় সেটা চাপা পড়ে যায়। আমি একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, আমরা একটা ছবি দেখছিলাম রয়টার্সে, যেখানে অনশন মঞ্চ থেকে পুলিশ যখন জোরপূর্বক তুলে নেয় ককরোচ জনতা পার্টি নেতা অভিজিৎ দীপককে, তার আগে তার হাত ধরে ছিলেন হচ্ছে সোনম ওয়াংচুক। তিনি অনশন করছেন এবং তিনি আসলে ভারতের জনমত আর রাজনীতির হাওয়া বদলাতে চান। অনেক রকমের অবজারভেশন তার আছেন, তার প্রতিবাদের জায়গা আছে, দাবিতে তিনি অনশন। তার অনশন ভাঙানো গেল? তার অনশন এখনো ভাঙানো যায়নি। ওনা কিন্তু একটা বড় জিনিস ঘটনা ঘটেছে যে উনি দিল্লি গভর্নমেন্টের যে হসপিটাল, যেটাকে সফদরজং হসপিটাল বলা হয়, যেটা আসে দিল্লি গভর্নমেন্টের আন্ডারে, সেখান থেকে একটা পেটিশন তার ওয়াইফ গীতাঞ্জলি আংমো প্লেস করে কালকে সিঙ্গেল দিল্লি হাইকোর্টে সিঙ্গেল জাজের কাছে। সেখানে সেটা নাকচ করে দেওয়া হয়, বলা হয় উনি সফদরজং হসপিটালে আছেন, ভালো আছেন, আন্ডার অবজারভেশন আছেন, ঠিক আছেন, কোনো অসুবিধা নেই। আজকে একটা বেঞ্চ বাই 2 জাজ, তাদের নাম হচ্ছে দুজন জাজ, যে আন্ডারে পেটিশনটা নেওয়া হয়, জাস্টিস দেবেন্দ্র উপাধ্যায় অ্যান্ড জাস্টিস তেজস কারিয়া বলে। ওনারা অ্যালাউ করে দেন যে ওকে ফাইন, উনি একটা বেসরকারি হাসপাতাল মেদান্তা, মানে দিল্লির একটু বাইরে গুরগাঁওতেই, সেখানে ওনাকে শিফট করা যেতে পারে। এবং গভর্নমেন্টের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, উনি বলেন যে সোনম ওয়াংচুক গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের ডাক্তারের পারমিশন ছাড়া, গভর্নমেন্টের ডাক্তারের পারমিশন ছাড়া হি শুডন্ট বি রিলিজড। ঠিক আছে, সেই বিষয়ে
কোনো টিপ্পনি কাটেন না, কোনো জবাবও দেয় না, শোনেনও না। আচ্ছা। তো অবজারভেশনে দেখা গেছে যে মোটামুটি ওনাকে এবার উনি হয়তো শিফট হয়ে যাবে মেদান্তাতে, এবং তারপর উনি কি স্টেপ নেয়। দেখুন সম্ভবত আমরা যখন মানে ফলো করছিলাম খবরগুলো, আমরা দেখতে পেলাম সোনম ওয়াংচুক আসলে 3টা শর্ত দিয়েছেন, যে 3টা শর্ত মানলে তাকে তিনি অনশন ভাঙবে। তার ভিতর প্রথমটা ছিল নিট প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ব্যর্থতার দায় সরকারকে স্বীকার করতে হবে, রাজনৈতিক নেতাদের সংসদে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপনের নিশ্চয়তা দিতে হবে, এবং তিনি যেহেতু শারীরিক অবস্থার কারণে তিনি সংসদ অভিমুখে পদযাত্রা করতে পারেননি, তাহলে শীর্ষ রাজনৈতিক নেতারা হাসপাতালে এসে আগের দুটো শর্ত বাস্তবায়নের আশ্বাস দিতে হবে। একটাও কি করেছে? প্রথম দুটো মোটামুটি তো হতে চলেছে, কারণ আচ্ছা। একটা তো যেটা রাহুল গান্ধী এই 40 মিনিট আগে যেটা টুইটে বলেছে যে ওম বিড়লা যিনি স্পিকার, ওনাকে প্রস্তাব দিয়েছেন যে আমরা এটা ডিবেট চাই। সে বলেছে ঠিক আছে, ট্রেজারি বেঞ্চকে আমরা জিজ্ঞেস করে ডিবেটের কথায় ফেরত আসবো, যেটা আশা করছি হয়ে যাবে, এবং পার্লামেন্টের এই মনসুন সেশনে সেটা ডিবেট চলবে হবে। কিরকম ডিবেটটা রূপ নেয় সেটা জানি না, কারণ কতখানি কথা বলতে দেওয়া হবে, কি কতখানি শুনবে বা কতখানি রিয়াক্ট করবে সেটা এখন বলা বাহুল্য। কিন্তু সেদিক থেকে সেটা, এবং যারা নিটের গন্ডগোল করেছিল, যেই সিন্ডিকেট এই জিনিসটাকে ফাঁস করেছিল এবং থ্রু টেলিগ্রাম জিনিসগুলো বাইরে বেরিয়েছিল, বুঝতে পারছি। সম্ভবত আমার হাতে সময় যেহেতু কম, আমরা আয়োজনের শেষের দিকে এসেছি। আর একটা বিষয়ও আছে, সেটা একটু জেনে নিতে চাই। আমরা আজকে খবর পাচ্ছিলাম যখন সিজেপির এই আন্দোলন চলছে এবং বিভিন্ন গণমাধ্যমে পুলিশের যে লাঠিচার্জ সহ নানা কিছু চলছে, তার মাঝখানে খবর এলো যে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখী কৃষকরা এবং তারা হরিয়ানায় চলে গেছেন। আচ্ছা, ওটার কোনো সংখ্যা কি আছে যে তারা দিল্লি দিকে আসবে? তারা এসেছিল হরিয়ানা অবধি, আর হরিয়ানাতে সিঙ্গু বর্ডারে তাদেরকে সবসময় আটকানো হয়, এবং তারা যদি ইউপি থেকে আসে তাহলে গাজিয়াবাদের বর্ডারে, গাজীপুর বলে জায়গাটা, সেখানে আটকানো হয়। তো এটা আগেও হয়েছে, এবং যারা আসছিল পাঞ্জাব থেকে তারা ফেরত চলে গেছেন। তারা কি নেগোসিয়েশন করেছেন, কারোর সঙ্গে করেছেন কিনা সেটা নিয়ে আমি এখনো ক্লিয়ার নয়, কারণ আমার সঙ্গে এখনো তাদের কথা হয়ে ওঠেনি, কিন্তু এইটুকু জানি কি তারা মোটামুটি ফেরত চলে যাওয়ার ব্যবস্থা নিয়েছেন। আর আপনার সাথে যখন আমি কথা বলছি তখন কি যন্তর মন্তরের সামনে সিজেপি এখনো আছে? অবশ্যই আছে, ভিড় মোটামুটি ভালোই আছে। আচ্ছা, আর মিনওয়াইল ধর্মেন্দ্র প্রধান যিনি এডুকেশন মিনিস্টার, উনিও একটি এক্সে লিখেছেন যে এই রাহুল গান্ধী যে প্রোটেস্ট করেছিল প্রধানমন্ত্রী নিবাসের সামনে, সেটা ঠিক না। কিন্তু উনি কি পদত্যাগের কোনো সম্ভাবনা আছে? যে উনি যে টুইট করেছেন, ওনার পদত্যাগের কোনো ইচ্ছা আছে বা সম্ভাবনা আছে? দেখুন, সেটা বলা এখন খুব মুশকিল, বিকজ ব্যাপারটা খুব পলিটিক্যালি ভোলাটাইল অবস্থায় আছে। এখন দেখুন ব্যাপারটা, যে যদি পদত্যাগ কেউ করেই বা সিস্টেমকে কে বদলাবে, সিস্টেমটাকে কে ঠিক আনবে? প্রশ্নটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির সঙ্গে হাউ টু চেঞ্জ দ্য সিস্টেম। আজকে এক মন্ত্রী আছে, কালকে আরেক মন্ত্রী হবে। সিস্টেম থাকলে প্রত্যেক মন্ত্রী একই কাজই হয়তো রিপিট করবেন। যদি রিশাফেল হয় ক্যাবিনেট, কখনো ইনি হয়তো থাকবেন না, তখন আরেকজন আসবেন, কিন্তু উনি কি কথা দেবেন একদম যে কোনো দিন এরকম ভাবে আবার সেম ঘটনা ঘটবে না? আপনি খুব চমৎকার বলেন এবং আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। এবং সবশেষ আবুল কালাম আজাদ মজুমদার, যদি 1 মিনিটের মধ্যে একটা মন্তব্য করেন, কারণ আমরা জেএনজি আন্দোলন শুনলেই চোখে দেখতে পাই যে একটা অত্যন্ত পাওয়ারফুল একটা সরকার মুহূর্তে পতন ঘটে গেল, অত্যন্ত যৌক্তিক কিছু দাবির প্রেক্ষিতে, যেটা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছে। আপনি কি দেখতে পান? জেএনজি আন্দোলন বাংলাদেশে এবং নেপালে যেভাবে সহিংসভাবে দমনের চেষ্টা করা হয়েছিল, এখনো তো আমরা ভারতে সেরকমটা দেখিনি। বোধহয় শিক্ষা যদি জেএনজিদের শক্তিকে আন্ডারএস্টিমেট করা হয় বা তাদেরকে বলপূর্বক দমনের চেষ্টা করা হয়, তাহলে তো এটার একটা বিস্ফোরণ ঘটবেই। তবে আমার মনে হয় ভারতে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তারা তো বাংলাদেশ এবং নেপালের পরিস্থিতি দেখেছেন, এবং এখানে বল প্রয়োগের পরিণতিটা কি হতে পারে সেটাও তারা দেখেছেন। তো জেএনজিদেরকে আন্ডারএস্টিমেট করা বা তাদের যে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে তাদের যে পাবলিক ওপিনিয়নকে বিল্ড করার যে পাওয়ারটা, এটাকে আন্ডারএস্টিমেট করার মতো ভুল আমার মনে হয় না ভারতের রাজনীতিবিদরা করবেন। আর যদি করেন তাহলে সেটার তো কিছু দায়ভার নিতেই হবে। অনেক ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আপনি দিলেন, চমৎকার বেশ কিছু অবজারভেশন দিলেন। নিশ্চয়ই সামনে করার জন্য আবার কথা হবে। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল নতুন ইস্যু নিয়ে 71 জানুয়ারি আমরা হাজির হব, থাকবেন আমাদের সঙ্গে।